আচ্ছা, আপনাদের কি মনে আছে কিছুদিন আগে যখন একজন টিকটকার দুবাই গিয়ে ল্যাম্বরগিনি নিয়ে ফ্লেক্স করেছিল, এবং একজন কন্টেন্ট ক্রিয়েটর যখন এক মাসে 38 লাখ টাকা ইনকাম করে? এবং এই ভিডিওগুলো দেখার পরে সবার মাথায় কিন্তু একটাই প্রশ্ন এসেছিল, পড়ালেখা কি আসলেই ওভাররেটেড, নাকি এটা একেবারেই একটা স্ক্যাম? ফেসবুকের কো-ফাউন্ডার মার্ক জাকারবার্গ, মাইক্রোসফটের কো-ফাউন্ডার বিল গেটস, অ্যাপেলের কো-ফাউন্ডার স্টিভ জবস, ভার্জিন গ্রুপের কো-ফাউন্ডার রিচার্ড ব্রানসন, গুগলের কো-ফাউন্ডার ল্যারি পেজ, এই প্রত্যেকটা মানুষের মধ্যে ঠিক মিল কোথায় বলতে পারবেন? হ্যাঁ, ঠিক বলেছেন, এরা সবাই বিশ্বের রিচ মানুষ। কিন্তু এই সবার মধ্যে আরেকটি মিল রয়েছে, আর সেটা হচ্ছে তারা সবাই আসলে ড্রপ আউট। এবং শুধুমাত্র যেন তেন ড্রপ আউট না, তারা বিশ্বের স্বনামধন্য ইউনিভার্সিটি, স্কুল, কলেজ থেকে ড্রপ আউট করেছে শুধুমাত্র তাদের ক্রিটিক্যাল থিঙ্কিং এবং ক্যাপাসিটি ইনক্রিজ করার জন্য। এবং যেই ইউনিভার্সিটি, স্কুল এবং কলেজে চান্স পেলে আমাদের দেশে খবরে দেখানো হয়, সেই ইউনিভার্সিটি থেকেই তারা ড্রপ আউট হয়েছে। আচ্ছা, আপনাদের কি কখনো মনে হয়েছে কেনই বা তারা এই গতানুগতিক এডুকেশন সিস্টেমের বাইরে গিয়ে নিজেদের ক্যারিয়ার সেটআপের পরিকল্পনা করলো? এবং যেই এডুকেশন সিস্টেমের পিছনে আমরা আমাদের 20 বছর সময় ইনভেস্ট করি, তারপরও কেন আমাদের জীবনযাত্রার মান প্রতিনিয়ত নিম্ন দিকে যাচ্ছে? এই এডুকেশন সিস্টেমের প্রধান উদ্দেশ্যই কি? কেনই বা এই এডুকেশন সিস্টেমের পিরিয়ড এত লং টাইম? কেন 5 থেকে 10 বছরের মধ্যেই পড়াশোনা শেষ করা যায় না? এই যে 20 বছর সময় নিয়ে আপনি পড়ালেখা শেষ করেন, এই পড়ালেখা শেষ করার পিছনে আপনার ঠিক কত খরচ হচ্ছে? বা এই এডুকেশন সিস্টেম আসলে আসলো কোথা থেকে? আমার এই ভিডিওর আগে যদি আপনাদের মনে এই প্রশ্নগুলো না আসে, তাহলে কংগ্রেচুলেশন। এই এডুকেশন সিস্টেমটা আসলে বানানোই হয়েছে যাতে অবিডিয়েন্ট ওয়ার্কার বানানো যায়। উদ্যোক্তা বানানোর জন্য আসলে এই এডুকেশন সিস্টেম বানানোই হয়নি। কি শুনে শকড হয়েছেন? তাহলে চলুন আমরা জেনে আসি যে এই এডুকেশন সিস্টেমটা আসলে শুরু হলো কিভাবে, এবং কিভাবে এই সিস্টেমটা পুরা বিশ্বে ছড়িয়ে পড়লো। 1806 সালে যখন নেপোলিয়ন ভার্সেস পার্সিয়ানদের মধ্যে একটা যুদ্ধ হচ্ছিল, এই যুদ্ধে পার্সিয়ান সৈনিকরা ছিল বেস্ট অ্যান্ড বেস্ট। যত ধরনের ব্যাটেল মুভমেন্ট ছিল সবগুলোতেই তারা ছিল সমানভাবে পারদর্শী। কিন্তু যুদ্ধ যখন শেষ হলো, তখন দেখা গেল আসলে নেপোলিয়নরাই উইন করেছে। পার্সিয়ার গভর্নমেন্ট তখন চিন্তা করলো, আমাদের বেস্ট এবং বেস্ট আর্মি থাকা সত্ত্বেও কেন আমরা আসলে পরাজিত হলাম? রিসার্চ করে বের করা হলো নেপোলিয়ন আর্মিরা তাদের কমান্ডারের ইনস্ট্রাকশন পাই টু পাই ফলো করছে এবং মুভ করেছে। কিন্তু অন্যদিকে পার্সিয়ান বেস্ট আর্মি হওয়া সত্ত্বেও তারা তাদের ইচ্ছে মতো কমন সেন্স ব্যবহার করে যুদ্ধ করেছে, যার কারণে তাদের প্রত্যেকটা মুভমেন্টই ভুল হচ্ছিল। ঠিক এই ধরনের ঘটনা যাতে পরবর্তীতে না ঘটে, তাই পার্সিয়ান গভর্নমেন্ট চিন্তা করলো, আমাদের এমন একটা সিস্টেম তৈরি করতে হবে যে সিস্টেমের থ্রুতে আমরা পরবর্তীতে আমাদের ফিউচার আর্মিদেরকে কন্ট্রোল করতে পারবো। অনেক রিসার্চের পর দেখা গেল যে হিউম্যান ব্রেন কন্ট্রোল করতে পারলেই মূলত হিউম্যান অ্যাক্টিভিটি কন্ট্রোল করা যায়। এখন ব্রেন কিভাবে কন্ট্রোল হবে? একজন প্রাপ্তবয়স্ক মানুষকে হুট করেই আপনি কোনো কমেন্ট করলে সেটা তো আর সে ফলো করবে না। তার মানে এই বীজ বুনতে হবে একেবারে শিশুকাল থেকে। শুরু হলো 5 to 13 8 ইয়ার্স কম্পালসারি এডুকেশন সিস্টেম। এই এডুকেশন সিস্টেমের মধ্যে ঠিক টাইমে স্কুলে যাওয়া, আবার ঘন্টা দিলে ঠিক টাইমে স্কুল থেকে বেরিয়ে আসা, ঠিক ঘন্টার জন্য অপেক্ষা করা, কখন টিফিন পিরিয়ড শুরু হবে, টিচার ক্লাসরুমে আসলে দাঁড়িয়ে গুড মর্নিং এবং গুড আফটারনুন বলা, যদি ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন পড়ে টিচার যতক্ষণ না পর্যন্ত অর্ডার দিচ্ছে ততক্ষণ পর্যন্ত যাওয়া যাবে না, বলা যাবে না পাশের সহপাঠীর সাথে কোনো ধরনের কথা। এবং এখানেই কিন্তু শেষ না, ঠিক শিশু মনে ঢুকিয়ে দেওয়া হচ্ছে পাশে বসা স্টুডেন্টরাও হচ্ছে আপনার কম্পিটিটর, যাতে কিনা কখনো একসাথে মিলে আপনারা কোনো ধরনের কাজ করতে না পারেন। যেখানে বিশ্বের সর্বোচ্চ ধনী ইলন মাস্ক স্কুলকে একটা নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করতে বলেছেন, যেখানে বাচ্চারা গিয়ে তার পাশের মানুষের সাথে নেটওয়ার্কিং করবে, শিখবে নতুন কোনো কিছু এবং তার কমিউনিকেশন লেভেল ইমপ্রুভ হবে। সেখানে বলা হচ্ছে আপনার পাশের সহপাঠীটাই হচ্ছে আপনার কম্পিটিটর। স্কুলের এই 6 থেকে 8 ঘন্টার বাইরে কিন্তু আপনি চাইলেই ক্রিটিক্যাল থিঙ্কিং করতে পারেন, কাজে লাগাতে পারেন আপনার ক্রিয়েটিভিটিকে। বাট সেটা তো করা যাবে না। আপনার মাথায় থাকবে পরবর্তী হোমওয়ার্কের বোঝা। আপনাকে পরবর্তী হোমওয়ার্ক কমপ্লিট করে স্কুলে যেতে হবে। যদি আপনি আপনার হোমওয়ার্ক কমপ্লিট না করেন, তাহলে টিচার্সের রাইট থাকবে আপনাকে বেত্রাঘাত করার। যেমনভাবে সৈন্যরা তার লিডারের কমান্ড ফলো না করলে তাদেরকে পানিশমেন্ট দেওয়া হতো,
আর এই যে স্কুলের ইউনিফর্ম, এই আইডিয়াটা কোথা থেকে আসলো? আমার তো মনে হয় মিলিটারিতে যে একই ধরনের ড্রেস পরা হয় ওইখান থেকেই এসেছে। সে যাই হোক, পার্সিয়ানরা কিন্তু খুব সাকসেসফুলভাবেই তাদের এই সিস্টেমটাকে ইনক্লুড করতে পারলো এবং সেটার রেজাল্টও ছিল অভাবনীয়। এর পরবর্তীতে তাদের মিলিটারিরা আরও স্ট্রং হয়ে ওঠে এবং ফলো করতে থাকে তাদের লিডারের করা সকল ধরনের কমান্ড। এ পর্যন্ত পার্সিয়াতে কিন্তু সব কিছু ঠিকঠাকই ছিল, কিন্তু সব কিছু ঠিকঠাক থাকলে গল্পের মোড় ঘুরবে কিভাবে? 1860 সালে আমেরিকার এডুকেশনাল রিফর্মার হার্টসম্যান চিন্তা করলো আমেরিকার এডুকেশন সিস্টেমকে আরও একটু ইমপ্রুভ করা দরকার। সেই উদ্দেশ্যে সে বিশ্বের বিভিন্ন কান্ট্রি ভিজিট করা শুরু করলো। অবশেষে তার ভালো লাগলো এই পার্সিয়ান ভোদর মার্কা এডুকেশন সিস্টেম। যে কোনো মূল্যে এই সিস্টেমকে পুরো বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে হবে এবং সে খুব তাড়াতাড়ি আমেরিকাতে চলে আসলো। এরপর আমেরিকাতে 1852 সালের দিকে লঞ্চ করলো এই পার্সিয়ান এডুকেশন সিস্টেম। 1852 সালের দিকে ঠিক ওই সময়ে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হচ্ছিল। এগ্রিকালচার ইকোনমি থেকে ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিতে আমেরিকা ধাবিত হচ্ছিল। বাংলায় একটা প্রবাদ আছে, যদি ক্ষুধা না থাকতো তাহলে এত কাজ করার প্রয়োজনই হতো না। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের আগে মানুষ নিজেদের খাবার নিজেরাই উৎপাদন করত এবং সেই খাদ্যই তারা গ্রহণ করত, এবং এই ইন্ডাস্ট্রিয়াল ইকোনমি গ্রো করার সময় প্রধান বাধাই ছিল এটা। ঠিক সেই মুহূর্তে এন্ট্রি হয় জন ডি রকফেলারের। উনি হচ্ছে পৃথিবীর সর্বপ্রথম মিলেনিয়ার, যিনি কিনা এডুকেশন সিস্টেমের ওপরে $500 মিলিয়ন বেশি ইনভেস্ট করেছিল। এখন প্রশ্ন আসে, $500 মিলিয়ন ইনভেস্ট করে আসলে তার কি লাভ? কারণ সেই মুহূর্তে তার মেইন বিজনেসই ছিল ইন্ডাস্ট্রিয়াল বিজনেস। যেহেতু তখনকার সময় সবাই তাদের নিজেদের জমি নিজেরা চাষ করে নিজেদের খাদ্য নিজেরা জোগাড় করত, তাই মানুষদেরকে কলকারখানায় কাজ করতে যাওয়ার প্রয়োজন পড়তো না। এবং রকফেলার যখন দেখলো যে তাদের ইন্ডাস্ট্রিতে প্রচুর পরিমাণে ওয়ার্কার দরকার, তাই তিনি এমন কিছু মানুষকে প্রিপেয়ার করতে চাইছিলেন যারা কমান্ড দেওয়ার সাথে সাথেই সেটা ফলো করা শুরু করবে এবং তারা সময়ের দিকে না তাকিয়ে শুধু শ্রমই দিয়ে যাবে। খুব সুন্দর করেই একটি নীল নকশা আঁকা হয়, যেখানে 8 ইয়ার্সের কম্পালসারি এডুকেশনকে বৃদ্ধি করে নিয়ে যাওয়া হয় 18 to 20 ইয়ার্সে। তার মানে আপনি চিন্তা করেন, আপনি যখন পড়ালেখা করে বের হবেন তখন আপনার মাথায় থাকবে সংসারের বোঝা, আপনার ক্যারিয়ারের বোঝা। তখন আপনার ওই সময়টা থাকবে না যে আপনি চিন্তা করবেন কিভাবে নতুন কিছু উদ্ভাবন করা যায়, কিভাবে কৃষিতে আরো বেশি সময় দেওয়া যায়। আপনি তখন একটা পেচেক টু পেচেক লাইফ লিড করবেন। 20 বছর পড়ালেখা করে শেষ করার পর আপনার মাথায় তখন একটাই চিন্তা থাকবে, কেউ আমাকে একটা চাকরিতে নিয়ে নাও, সে যাই হোক না কেন। রকফেলার খুব ভালোভাবে রিটার্ন অন ইনভেস্টমেন্ট তুলতে পেরেছিলেন। তাহলে প্রশ্ন আসে, এত হাজার হাজার মাইল দূর থেকে এই শিক্ষা ব্যবস্থা কি বিমানে করে আমাদের দেশে এসেছে? এর উত্তর আপনারা একটু হিন্টস দিলেই বুঝতে পারবেন। ইস্ট ইন্ডিয়া কোম্পানির কথা মনে আছে, যেখানে ব্রিটিশরা ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট অনেকটা সময় ধরে শাসন করেছিল? আচ্ছা, প্রশ্ন আসে না, এই গুটি কয়েক মাত্র ব্রিটিশরা কিভাবে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে এত হাজার হাজার লাখ লাখ মানুষদেরকে শাসন করেছিল, যেখানে কিনা আমরা তাদের ভাষাই বুঝতাম না? পয়েন্ট ধরতে পেরেছেন? ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে এডুকেশন সিস্টেম ছিল গুরুকুল, মক্তব, মাদ্রাসা টাইপ, যেখানে শিশুরা গুরুর কাছে যেত এবং বেশিরভাগ ক্ষেত্রেই প্র্যাকটিক্যাল নলেজ গ্রহণ করত। কিন্তু এখানে আবার আরেক ভিলেনের আগমন। মানে ব্যাপারটা এমন যে প্রত্যেকটা দেশেই মনে হয় আলাদা করে একটি ভিলেন আছে। 1865 সালে লর্ড ম্যাককাউলে, যিনি কিনা প্রথম বলে এই ধরনের এডুকেশন সিস্টেম দিয়ে আসলে উন্নতি করা সম্ভব না, আমাদেরকে শিখতে হবে ইংলিশ। ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে এমনভাবে প্রচার, মার্কেটিং এবং অ্যাডভার্টাইজিং এবং ব্র্যান্ডিং করা হয়, যার কারণে এখনো দেখবেন যখন অনেক মানুষের সামনে একজন বা দুইজন স্পিকার অনর্গল ইংলিশে কথা বলে, আমরা তাকে অনেক স্মার্ট এবং জ্ঞানী ভাবা শুরু করি। এই মাইন্ডসেটটা কিন্তু ডেভেলপ হয়েছে সেই 1835 সালে। এবং আপনি জানলে অবাক হবেন যে আপনি যদি ব্রিটিশদের ইতিহাস পড়েন বা বিশ্বের ইতিহাস পড়েন, সেখানে ব্রিটিশরা ইন্ডিয়ার সাবকন্টিনেন্টে এসেছিল আমাদেরকে সভ্য করার জন্য। আমরা যেমন জানি আমাদের 200 বছরের ইতিহাস, আমরা যেমন জানি আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস, এটা আমাদের দেশের পার্সপেক্টিভে যেভাবে আমরা জানি, সেই দেশের পার্সপেক্টিভে সেভাবে জানানো হয় না। তাদের লিটারেচারে যেভাবে আসলে বিষয়গুলো
বিষয়গুলো উপস্থাপন করা হয়েছে, আমাদের বাংলাদেশে বা ইন্ডিয়ার সাবকন্টিনেন্টে ব্যাপারগুলো কিন্তু মোটেও সেরকম নয়। আমাদেরকে সম্পূর্ণভাবেই অসভ্য এবং বর্বর জাতি বানিয়ে দেওয়া হয়েছিল। যেহেতু ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে পার্সিয়ান এডুকেশন সিস্টেমটা এস্টাবলিশড হয়ে যায়, এরপর থেকে যখন দেশগুলো আস্তে আস্তে বিভক্ত হতে থাকে, তখন প্রত্যেকটা দেশে ওই সিস্টেমটা সুন্দরভাবে গ্রহণ করা হতে থাকে। এই তো হলো সিস্টেমের। এখন প্রশ্ন আসে প্রপার এডুকেশনের। আপনি ঠিক বলুন তো, স্কুল, কলেজ বা ইউনিভার্সিটিতে আপনি যে নলেজগুলো গ্যাদার করেছেন, সেই নলেজগুলো আপনার বাস্তব জীবনে ঠিক কতটুকু কাজে লাগাতে পেরেছেন? আপনার সেই প্রাইমারি স্কুল থেকে গ্রাজুয়েশন করা পর্যন্ত প্রত্যেকেরই অলমোস্ট 20 থেকে 25 লাখ টাকা আপনি খরচ করেছেন। আমি বিশ্বাস করি যে এই 20 থেকে 25 লাখ টাকা যদি আপনি অন্য কোনো খাতে খরচ করতেন, তাহলে এর থেকে রিটার্ন অন ইনভেস্টমেন্টটা আপনি চাকরির থেকে আরও ভালো পেতেন। অর্থাৎ গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে আপনি ঠিক যেই অ্যামাউন্টের চাকরিটা পাচ্ছেন, আপনি যদি ওই টাকাটা অন্য কোনো খাতে ইনভেস্ট করতেন, তাহলে তার থেকে আরও বেশি রিটার্ন পেতেন। তবে এইটা আমাকে স্বীকার করতেই হয়, পড়াশোনা একটা সেফ ইনভেস্টমেন্ট। যদিও রিটার্ন অন ইনভেস্টমেন্ট অনেক কম, সে যাই হোক, আমাদের 20 থেকে 25 লক্ষ টাকা খরচ করতে কোনো দ্বিধা হয় না। কিন্তু আমরা যখন 20,000 টাকার কোর্স করতে যাই বা কোনো স্কিল বা কোনো দক্ষতা অর্জন করতে যাই, তখন আমাদের মধ্যে অনেক অনীহা কাজ করে। সত্যিকার অর্থে কি আমাদের দিয়ে আসলেই বড় কিছু করা সম্ভব? আচ্ছা, সিরিয়াস মুহূর্ত থেকে এবার বেরিয়ে আপনাদেরকে একটা মজার কথা বলি। আপনি কি জানেন আপনার ঠিক জন্মের আগে আপনার বাবা মা কি চিন্তা করেছিল? বেশিরভাগ ক্ষেত্রেই তাদের চিন্তা ছিল আপনি কোন স্কুলে পড়বেন, কোন কলেজে পড়বেন এবং বড় হয়ে কি আপনি ডাক্তার হবেন না ইঞ্জিনিয়ার হবেন। বাবা হয়তোবা তার স্বপ্নটা পূরণ করতে পারেনি, সেটা চাপিয়ে দিচ্ছে আপনার উপর। মার হয়তোবা আকাঙ্ক্ষা ছিল সরকারি চাকরি করার, সেটার ইচ্ছা চাপিয়ে দিচ্ছে আপনার উপর। ব্যাপারটা অনেকটা শিয়ালের ল্যাজ কাটার মতো। আমার নিজের ল্যাজ কাটা গিয়েছে, তাই আমি চাই সবার ল্যাজ কাটা যাক। ছোটবেলা থেকেই আমাদের ব্রেইনে ঢুকিয়ে দেওয়া হয়েছে টাকা আসলে খুবই খারাপ, টাকা কখনোই মানুষকে ভালো করতে পারে না। কিন্তু এই টাকা ইনকাম করার জন্য আমাদের জীবনের কত শত আয়োজন। কি লেভেলের একটা হিপোক্রেসি! মানলাম স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে কিভাবে টাকা ইনকাম করতে হয় সেই ব্যাপারে কোনো ধারণা দেওয়া হয় না, কিন্তু অন্তত পক্ষে কিভাবে মানি ম্যানেজমেন্ট করতে হয়, কিভাবে টাকা আরো কম খরচ করে ভালো লাইফ লিড করা যায়, এটা তো অন্তত পক্ষে শিক্ষা দেওয়া উচিত ছিল। কিন্তু তা না, বছরের পর বছর ধরে শুধু পড়ানো হবে শাহজাহান কয়টা বিয়ে করেছে। আর একটু চিন্তা করেন, যেখানে আমরা ইন্টারেস্ট না থাকলে 20 মিনিটের একটা ইউটিউব ভিডিও দেখতে চাই না, সেখানে আমাদের অনিচ্ছা সত্ত্বেও আমরা 20 বছর ধরে পড়ালেখা করি এবং যেই সাবজেক্টটা আমাদের পছন্দ না সেই সাবজেক্টেই পড়ালেখা করি। এরপরে আবার পড়ালেখা শেষ করে উইদাউট এনি ইন্টারেস্ট যেই চাকরিটা আমার পছন্দ না, আমাদেরকে কিন্তু দিন শেষে সেই চাকরিটাই করতে হয়। আর একেই বলে রেট রেস। একটা এক্সপেরিমেন্ট হয় যেটাকে বলা হয় মাউস উইল এক্সপেরিমেন্ট, যেখানে একটা জঙ্গলের মধ্যে একটা রোটেটিং কেসের ভিতরে একটা ইঁদুরকে ঢুকিয়ে দেওয়া হয় এবং ওপরে একটা চিজ বাঁধা থাকে এবং ওই ইঁদুরটা ওই চিজটাকে পাওয়ার জন্য যতই দৌড়ায় ওই কেসটা রোটেট করতে থাকে, কিন্তু ওই ইঁদুরটা আর ওই ওপরের চিজের দিকে পৌঁছাতে পারে না। কিন্তু ওই ইঁদুরটা কখনো এইটা ভেবে দেখেনি যে চিজের বাইরেও এই জঙ্গলের মধ্যে কিন্তু আরো অনেক খাবার ছিল যেটা খেয়ে ওই ইঁদুরটা সার্ভাইভ করতে পারতো। আমাদের ক্যারিয়ার গোলটাও কিন্তু অনেকটা এই চিজের মতনই হয়ে গেছে। এত এত অপরচুনিটি থাকতে আমাদের একটা জিনিসই দরকার, সেটা হলো সোনার হরিণ, অর্থাৎ গভর্নমেন্ট জব। শুনলে অবাক হবেন, বাংলাদেশে যেই পরিমাণ মানুষ আনএমপ্লয়েড, তার চেয়ে বেশি মানুষ আন্ডার এমপ্লয়েড। অনার্স, মাস্টার্স, গ্রাজুয়েট কমপ্লিট করার পরও সরকারি একটা পিওনের চাকরির জন্য হাজার হাজার আবেদন পড়ে। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে অনার্স, মাস্টার্স কমপ্লিট করে এবং দেশের বাইরে থেকে পড়ালেখা করে এসে আমাদেরকে কাজ করতে হয় আমাদের থেকেও কম শিক্ষিত একটা লোকের আন্ডারে। নেগলেক্ট করার কিছু নাই, স্বশিক্ষাই সুশিক্ষা। আমাদের দেশে এখন যে শতাব্দী পুরনো এডুকেশন সিস্টেম রয়েছে, তা আসলে তৈরি করা হয়েছিল ওয়ার্কার দরকার সেই জন্য। এর মানে বর্তমানে আমাদের দেশে আসলে উদ্যোক্তা দরকার। যেই উদ্যোক্তারা নিজেদের ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করবে, নিজের উদ্যোগ গ্রহণ করবে, ছোট বা বড় পরিসরে যে কোনোভাবেই হতে পারে, যাতে তার আন্ডারে আরো অনেক মেধা সম্পন্ন মানুষের চাকরির ব্যবস্থা হয়। আর যারা বেকার রয়েছে তাদের শুধু গভর্নমেন্ট জবই জীবনের প্রধান উদ্দেশ্য হওয়া উচিত না। এই চিন্তা ভাবনা থেকে বেরিয়ে আসতে হবে, নিজের স্কিল ডেভেলপমেন্ট এবং নতুন চাকরির সন্ধানে বেরোতে হবে। বাংলাদেশে তো আরেকটা ট্রেন্ড রয়েছে, ভালো পাবলিক ভার্সিটি, মেডিকেল বা বুয়েটে পড়ার জন্য বছরের পর বছর ড্রপ দেওয়া।
কিন্তু সেই ড্রপ আমরা দিতে চাই না নিজেদের স্কিল ডেভেলপমেন্ট করার জন্য। আমরা শুধু ইউটিউবে সার্চ করি যে হাউ টু গেট রিচ কুইকলি। আমাদের এই এডুকেশনের উদ্দেশ্য আসলে কি বেস্ট হওয়া? তাহলে আমার প্রশ্ন হচ্ছে বেস্ট সেটা মেজার করবেন কিভাবে? বানর যে কিনা খুব দ্রুত গাছে উঠতে পারে, চিতাবাঘ যে কিনা খুব দ্রুত দৌড়াতে পারে, ময়ূর যে কিনা খুব সুন্দরভাবে তার পেখম মিলে মানুষকে আকৃষ্ট করতে পারে, বা ঈগল যে কিনা দূর থেকে এক চান্সে তার শিকারকে আটকে ফেলতে পারে। প্রতিটা প্রাণী কিন্তু প্রতিটি নির্দিষ্ট স্কিলের উপরে বেস্ট। আমাদের এডুকেশন সিস্টেমটা কেমন জানেন? যে শুধুমাত্র আগে গাছে উঠতে পারে সেই বেস্ট। ঠিক এই কারণে প্রতিদিন হাজার হাজার তরুণ তরুণী এবং মেধাবী ঝরে যাচ্ছে, পাচ্ছে না তার প্রয়োজন মতো এবং তার সাথে সুন্দরভাবে ম্যাচ করে এমন কোনো জব। আমাদের এডুকেশনের উদ্দেশ্য শুধুমাত্র গাছে ওঠা নয়, এডুকেশনের উদ্দেশ্য হওয়া উচিত ক্রিটিক্যাল থিঙ্কিং এবং ক্যাপাসিটিকে ইনক্রিজ করা, নিজেদের মধ্যে যে ক্রিয়েটিভিটি আছে সেটাকে জাগিয়ে তোলা এবং নিজেকে সঠিকভাবে চিনতে পারা। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা সে তো আরেক বিনোদন। স্টুডেন্টকে শেখানোর আগে শিক্ষকদেরকে শেখানো উচিত এবং স্টুডেন্টদেরকে স্বশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য উদ্বুদ্ধ করা এবং অনুপ্রাণিত করা উচিত। হ্যাঁ, আমি অস্বীকার করছি না ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, হায়ার ম্যাথ, ইংলিশ আমাদের প্রয়োজন ছিল না, অবশ্যই প্রয়োজন ছিল এবং এর সাথে সাথে আমাদের এই ইতিহাসটাও কিন্তু জানার প্রয়োজন ছিল। এর পাশাপাশি আমাদের জানার প্রয়োজন ছিল কিভাবে আমরা প্র্যাকটিক্যাল লাইফে অগ্রসর হতে পারি, কিভাবে আমরা একটা সুন্দর ক্যারিয়ার দাঁড় করাতে পারি, কিভাবে আমাদের প্যাশন খুঁজে পেতে পারি, কিভাবে আমরা অপরচুনিটি পিক করতে পারি, আমাদের লাইফের গোল কি হওয়া উচিত এবং সে গোল অ্যাচিভ করার জন্য আমাদের আসলে কি করা উচিত। এই সব বিষয়গুলোই কিন্তু আমাদের জানার দরকার ছিল। আমি আবারও বলছি, আমি এডুকেশনের বিরুদ্ধে না, আমি এই এডুকেশন সিস্টেমের বিরুদ্ধে, যেই সিস্টেমটা চেঞ্জ করা উচিত। হ্যাঁ, আমি জানি একদিনে কখনোই সম্ভব না, শুধুমাত্র এডুকেশন সিস্টেমকে চেঞ্জ করে পুরো বাংলাদেশকেও চেঞ্জ করা সম্ভব না। আমাদের সোসাইটি চেঞ্জ করতে হবে, আমাদের নিজেদের মাইন্ডসেট চেঞ্জ করতে হবে এবং আমাদের খুব সুন্দর একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে যাতে আমরা আমাদের ক্যারিয়ারের জন্য এবং আমাদের জীবনের লক্ষ্যে দ্রুত এগিয়ে যেতে পারি। থ্যাংক ইউ সবাইকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটা দেখার জন্য। মূলত আজকের ভিডিওতে এডুকেশন সিস্টেমের কিছু অজানা ব্যাপারগুলো জানানোর চেষ্টা করেছি। আপনাদের যদি এই টাইপের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। থ্যাংক ইউ সবাইকে।